এই যে কোর্টটা, এই কোর্টটার কোনো অধিকার আছে? নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তাকে বিচার করছে কারা? একটা ক্যাঙ্গারু কোর্ট, এটাকে বলে ক্যাঙ্গারু কোর্ট। দলাই লামা চীন থেকে পালিয়ে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন। চীন অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, দলাই লামাকে ভারত ফেরত দেয়নি। দলাই লামা আমাদের দেশে আছেন। হামিদ কারজাইয়ের স্ত্রী সম্ভবত, তিনি আফগানিস্তানের প্রায় ছিলেন, প্রধান ছিলেন, তার স্ত্রী আমার দেশে রয়েছেন, তাকে ভারত সরকার ফেরত দেয়নি। প্রত্যাবর্তন চুক্তি যারা বলছে প্রত্যাবর্তন চুক্তি, আর প্রত্যাবর্তন চুক্তিতে জঙ্গিদের ফেরানোর কথা বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের ফেরানোর কথা বলা হয়েছে। তার দেশে হয়তো আমার দেশের একটা কোনো সন্ত্রাসবাদী বা আমার দেশে কোনো একটা ডাকাত, সে হয়তো এখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য চুক্তি করা হয়েছে। কোনো রাজনৈতিক নেতৃত্ব, তিনি আশ্রয় চেয়েছেন আমার দেশে, তাকে ফিরিয়ে আনার কথা ওই চুক্তিতে কোথাও নেই। চুক্তিটা ওদের ভালো করে পড়ে নিতে বলুন। এই রায়টা দিয়ে ইউনূস সরকার বার্তা পাঠাচ্ছে তার ভাই ব্রাদার পাকিস্তানকে, যে তারা পাকিস্তানের তিনি কত বন্ধু, এবং জঙ্গিদের কাছে বার্তা পাঠাচ্ছে যে জঙ্গিদের তিনি কত, জঙ্গির পক্ষে কত ভালো তিনি কাজ করতে পারেন। লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটা নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প। গ্রামীণ মুখে দাঁড়ানো, তাদের সহায়তা করা, তাদেরকে স্বনির্ভর করা, স্বাবলম্বী করা, সেই কারণে তো টাকাটা দেওয়া হচ্ছে। এবং সেই টাকাটা যদি অনুপ্রবেশকারী নিয়ে নেয়, যে আমার দেশটাকে ধ্বংস করতে এসছে, এটা ভয়ঙ্কর অভিযোগ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, এবং অন্যদিকে বাংলাদেশের কোর্টের হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, ভারত প্রত্যর্পণ করবে কিনা? ভারত কি বাধ্য শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে? হাস্যকর। কারণ প্রথম কথা হচ্ছে, কে কাকে ফাঁসি দেয়? এই যে কোর্টটা, এই কোর্টটার কোনো অধিকার আছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার? প্রথম প্রশ্ন হচ্ছে এখানেই, যে এই যে কোর্টটা, এই কোর্টটা তৈরি হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা তৈরি হয়েছিল, এটা তৈরি হয়েছিল বাংলাদেশের যুদ্ধ অপরাধী যারা ৭১-এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল, তাদের বিচার করার জন্য। সেই বিচারের কাজ হয়েছে, বিচার কার্য শেষ হয়ে গেছে। সেই ট্রাইব্যুনালটাকে আবার টেনে তুলে কার বিরুদ্ধে বিচার করা হলো? এই এখনো পর্যন্ত যে মানুষটি বাংলাদেশের নির্বাচিত সরকারের জনগণের দ্বারা, এবার ভোটটা কীভাবে হয়েছে না হয়েছে সে প্রস্তাবে যাব না, কিন্তু সকলে, সারা বিশ্বের সমস্ত দেশ স্বীকৃতি দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি জনগণের দ্বারাই নির্বাচিত হয়েছেন। তো নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তাকে বিচার করছে কারা? একটা ক্যাঙ্গারু কোর্ট, এটাকে বলে ক্যাঙ্গারু কোর্ট। এবং যে কোর্টে আমার কাছে একটা ফুটেজ আছে, যেখানে রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনার জন্য একজন আইনজীবীকে দেওয়া হয়েছে। এটা লোক দেখানো আইনজীবী, সেই আইনজীবী রাষ্ট্রপক্ষেরই লোক, মানে ইউনূসের পক্ষেরই লোক। সে যখন কোর্ট শেষ হয়ে গেছে, মানে রায়দান শেষ হয়ে গেছে, সে বিচারপতির সঙ্গে হাসি তামাশা করছে যে আমাকে তো ওনার পক্ষে বলতেই হবে, কি করব, না বললে আবার বাইরের লোক কি ভাববে, তাই আমি ওনার পক্ষ নিয়ে একটু কথা বলছি। বিচারপতি তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন ওনার পক্ষে কথা বলছেন? এটা তখন যে ক্যামেরাটা চলছিল, মানে বিটিভির যে ক্যামেরা, যেটা সরাসরি সম্প্রচার করছিল, সেই ক্যামেরাটা তখনও বন্ধ হয়নি, এটা নিয়ে বুঝতে পারেননি, এবং সেটা ভাইরাল হয়ে গেছে। তার মানে পুরো ব্যাপারটা একটা সাজানো নাটক, এবং এই সাজানো নাটক বাংলাদেশের মানুষ মেনে নেয়নি বলে রাস্তাঘাটে বিক্ষোভ হচ্ছে। তো শেখ হাসিনার নিরাপত্তা এবং অবস্থান নিয়ে ভারতের ভূমিকা তাহলে সেক্ষেত্রে কী হবে বলে মনে করছে? মানে শেখ হাসিনার প্রতি ভারতের অবস্থান বা তাকে ফিরিয়ে দেওয়া, এটা কি ভারত করবে মনে হয়? কেন করতে যাবে? শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এমনটা তো নতুন কথা নয়। দলাই লামা চীন থেকে পালিয়ে এসে তিনি আশ্রয় নিয়েছিলেন। চীন অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, দলাই লামাকে ভারত ফেরত দেয়নি। দলাই লামা আমার দেশে আছেন। হামিদ কারজাইয়ের স্ত্রী সম্ভবত, তিনি আফগানিস্তানের প্রায় ছিলেন, প্রধান ছিলেন, তার স্ত্রী আমার দেশে রয়েছেন, তাকে ভারত সরকার ফেরত দেয়নি। এরকম ভারত সবাই, যারাই বিভিন্ন দেশে বিভিন্ন কারণে, মানে এরকম জঙ্গিপনা বা অন্য কারণে যারা আশ্রয় চায় ভারতের কাছে, ভারত সরকার যদি মনে করে তাদেরকে আশ্রয় দেবেন, তাহলে ভারত সরকার তাদের আশ্রয় দেবেন। তসলিমা নাসরিন আমার দেশে আছেন না, বাংলাদেশ তো তার ওখানে নিয়ে গেলে তাকে ফাঁসি দেবে বলেছে। তো ভারত সরকার কেন তাকে ফেরত? তিনি এখানে আশ্রয় আছেন, ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছেন। শেখ হাসিনার ফিরে যাওয়ার কোনো, শেখ হাসিনা সেদিনই ফিরবেন যেদিন ওদেশের মানুষ তার সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু ব্যবস্থাকে ফিরিয়ে আনবে, সেদিনকে শেখ হাসিনা ফিরে যাবেন। তিনি তো চিরকালে এখানে থাকার জন্য আসেননি। তাহলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি, প্রত্যাবর্তন চুক্তি যারা বলছে প্রত্যাবর্তন চুক্তি, আর প্রত্যাবর্তন চুক্তিতে
ফেরানোর কথা বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের কত ফেরানোর কথা বলা হয়েছে তার দেশে হয়তো আমার দেশের একটা কোনো সন্ত্রাসবাদী বা আমার দেশে কোনো একটা ডাকাত সে হয়তো এখান থেকে পালিয়ে বাংলাদেশে চলে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য চুক্তি করা হয়েছে। কোনো রাজনৈতিক নেতৃত্ব তিনি আশ্রয় চেয়েছেন আমার দেশে, তাকে ফিরিয়ে আনার কথা ওই চুক্তিতে কোথাও নেই। চুক্তিটা ওদের ভালো করে পড়ে নিতে বলুন, যদি চান তাহলে আমি চুক্তিটা আপনাদের পড়েও শোনাতে পারি। ওই চুক্তিতে কোথাও বলা নেই যে রাজনৈতিক কারণে কেউ আশ্রয় নেওয়া কোনো ব্যক্তিকে তারা চাইলে ফেরত দিতে পারেন। এরা একটা ক্যাঙ্গারু ক্রিয়েট করে একটা ফাঁসি করে ভারত সরকারের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না, এটা ওরা নিজেরাও ভালো করে জানে। কিন্তু এই রায়টা দিয়ে ইউনূস সরকার বার্তা পাঠাচ্ছে তার ভাই ব্রাদার পাকিস্তানকে, যে তারা পাকিস্তানের তিনি কত বন্ধু, এবং জঙ্গিদের কাছে বার্তা পাঠাচ্ছে যে জঙ্গিদের তিনি কত, জঙ্গির পক্ষে কত ভালো তিনি কাজ করতে পারেন। বাংলার মানুষের করের টাকায় বাংলাদেশিরা তারা এখানে থাকছেন, তারা খাচ্ছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, এবং এই বিষয়টা যখনই সামনে এসছে তখনই তেড়ে ফুঁড়ে নেমেছে বিজেপি যে কোনোভাবে এই বিষয়টাকে তদন্ত করে দেখতে হবে যে কারা, মানে কোন কোন বাংলাদেশিরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। এবং এই সময়ই কিন্তু এখন তৃণমূলও উল্টো দিকে কোমর বেঁধে লেগেছে যে বিএসএফ কেন বাংলাদেশিদের ঢুকতে দিল সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত। কি বলবেন? দুই পক্ষ যুযুধান হয়ে রয়েছে। প্রথম প্রশ্ন যে বিএসএফ কেন ঢুকতে দিল, তাহলে বিএসএফকে কাঁটাতারের বেড়া নির্মাণ করার জন্য ওই যে জমি ছাড়ার প্রশ্ন, সেটা এতদিন কেন ছিল না, এতদিন কেন হয়নি? আমাদের যে এই বর্ডারটা পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে আমরা যে বর্ডারটা শেয়ার করি, এই বর্ডারে অসংখ্য ফাঁক ফোকর আছে, অসংখ্য চড়াই উতরাই আছে, নদী নালা আছে, যেখানে হয়তো কার্যত বিভিন্ন সময় পাহারা দেওয়া সম্ভব হয় না, দালালদের ধরে তারা ঢুকে পড়েন। আচ্ছা, বিএসএফ নয়, তাদের ধরেই নি যদি বিএসএফ ঢুকিয়েছে, তাহলে বিএসএফ ঢুকে যাওয়ার পরে তারা এই আধার কার্ড ভোটার কার্ড কার হাত ধরে পেল? যে কোনো আধার কার্ড বা ভোটার কার্ড বা এই ধরনের কোনো কিছু পেতে গেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য লাগে, তাদের একটা রেকমেন্ডেশন লাগে, তাহলে সেই রেকমেন্ডেশনটা কে দিল? এটা তো প্রশ্নটা এই যে এত বছর ধরে এই যে রেকমেন্ডেশন, কারণ আজকে যে কথাটা বারবার বলা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী এদের এই বাংলায় আছে, সেটা তো প্রমাণ হয়ে গেল। হেকিমপুর বর্ডারে এই যে এতগুলো পরিবার গিয়ে এখন হানা দিয়েছে, এটা তো সবাই 5-7 বছর 10 বছর 15 বছর বাম আমল থেকে এখানে বসে আছে, এবং তাদের সমস্ত কাগজপত্র হয়েছে। এবং সমস্ত কাগজপত্র হওয়ার ফলে কী হয়েছে, সরকারি যা নথি যেগুলো হওয়ার দরকার, যেগুলো হলে মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন, সরকারি হাসপাতালে যাওয়া থেকে শুরু করে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সমস্ত কিছু এরা নিয়েছেন। এবার হচ্ছেটা কি, যে এটা আমি অনেক আগেই বলেছিলাম যে এসআইআরের ফলে এমন যখন হবে অনুপ্রবেশকারীরা ধরা পড়বে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে আমার ট্যাক্সের টাকায় একটা দেশের অনুপ্রবেশকারী খাচ্ছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আছেন, তিনি অন্য অন্য সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা তারা অনুপ্রবেশ করেছেন, আমার দেশটাকে দখল করার চেষ্টা করছেন, অথচ আমার ট্যাক্সের টাকায় তারা লালিত প্রতিপালিত হচ্ছে। এর দায় কেউ অস্বীকার করতে পারে না, একদম খুব পরিষ্কারভাবে। বিজেপি যে অভিযোগ করেছে, অভিযোগটা সাধারণ মানুষের অভিযোগ, যে এটা কেন, আপনি গিয়ে খোঁজ নিন, যে কোনো সাধারণ মানুষ বলবে যে কেন আমার ট্যাক্সের টাকায়, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটা নিঃসন্দেহে এটা ভালো প্রকল্প, গ্রামীণ মুখে দাঁড়ানো, তাদের সহায়তা করা, তাদেরকে স্বনির্ভর করা, স্বাবলম্বী করা, সেই কারণে তো টাকাটা দেওয়া হচ্ছে। এবং সেই টাকাটা যদি অনুপ্রবেশকারী নিয়ে নেয়, যে আমার দেশটাকে ধ্বংস করতে এসছে, তাহলে তো ভয়ঙ্কর অভিযোগ। এবং অনুপ্রবেশকারীর মধ্যে অনেকে জিহাদি আছে, জিহাদিদের ঘরের টাকা চলে গেছে কিনা কে জানে, অথচ আমার টাকা নিয়ে তারা জিহাদ করছে, এটা ভয়ঙ্কর অভিযোগ।